হ্যালো স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর লেসেন 2 টেক্সট বুকের লেসেন 2 নিয়ে আলোচনা করব। লেসেন 2তে আছে, তোমরা দেখো, ফ্যাবেল অর্থাৎ যেটা আমরা বলি নীতিমূলক গল্প বা কবিতা। কবি হলেন র্যালফ ওয়াল্ডো এমারসন। এ ফ্যাবেল কাকে বলে না, এ ফ্যাবেল ইজ এ শর্ট স্টোরি or poem without human characters in it and it intends to give a moral teaching অর্থাৎ নৈতিক শিক্ষা প্রদানকারী একটা ছোট গল্প বা কবিতা। তাহলে তোমাদের যে টেক্সট বুকে আছে ফ্যাবেল এই হেডিংয়ের পোয়েমটি, তার পোয়েট বা কবি হচ্ছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। এসো আমরা একটু কবি পরিচিতিটা পড়ি। র্যালফ Waldo Emerson, who was born in 1803 and passed away in 1882, was an American essayist, lecturer and poet. এই র্যালফ ওয়াল্ডো এমারসন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1803 সালে এবং মারা গিয়েছিলেন 1882 সালে, তিনি হলেন একজন আমেরিকান প্রবন্ধকার, বক্তা এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা, অর্থাৎ তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম হল কনকর্ড হিম এবং ব্রহ্মা। দি পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দি স্কুইরেল অ্যান্ড দি মাউন্টেন। কবিতাটি কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে একটি কথোপকথনকে বর্ণনা করছে। দি স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অর্থাৎ কাঠবিড়ালি বোঝাতে চাইছে যে এই জগতে প্রত্যেকটি বস্তু, তাতে জড়ই হোক আর জীবই হোক, ছোটই হোক আর বড়ই হোক, তাদের অস্তিত্বের জন্য স্বতন্ত্র যুক্তি রয়েছে। রিড দি ফলোয়িং পোয়েম, নিম্নলিখিত কবিতাটি পড়ো। এসব আমরা কবিতাটা পড়ি এবং তার অর্থ বলার বা অর্থ বোঝার চেষ্টা করি। দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দি ফর্মার কল্ড দি লেটার লিটল প্রিগ, আগের জন পরের জনকে বলেছিল ক্ষুদ্র নীতিবাগীশ, অর্থাৎ প্রিগ মানে নীতিবাগীশ, ভণ্ড নীতিবাগীশকে বলা হয় প্রিগ। আর ফর্মার মানে আগের জন, LATTER লেটার মানে পরের জন। বান রিপ্লাইড, বান মানে এখানে দি স্কুইরেল কাঠবিড়ালি, কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। তাহলে কাঠবিড়ালি উত্তর দিল, তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া একসঙ্গে ধরেই একটা বছর এবং একটা গ্লোব তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আর আমি মনে করি না আমার জায়গা দখল করে থাকাটা কোনো লজ্জার বা কলঙ্কের বিষয়। ইফ I am not so large as you, you are not so small as I, and not half so spry. Spry মানে কি? চটপটে, প্রাণবন্ত, চটপটে। তাহলে মানেটা কি হলো? যদিও আমি তোমার মতো বড় নই, তুমিও আমার মতো ছোট নও, আর আমার অর্ধেক চটপটেও নও তুমি। I will not deny you make a very pretty squirrel track,
এবং আর আমিও অস্বীকার করব না যে কাঠবিড়ালির যাওয়ার জন্য তুমি খুব সুন্দর পথ বানাও। আমি অস্বীকার করব না যে কাঠবিড়ালি যাওয়ার জন্য তুমি খুব সুন্দর পথ বানাও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রতিভার রকম ফের আছে, সবই ভালো আর ভেবেচিন্তেই রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। যদি আমি পিঠের উপর বন জঙ্গল বহন করতে না পারি, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। এসো আমরা এক্সারসাইজ করি, তবে তার আগে যে ওয়ার্ড নেস্ট আছে আমি এটা বলে দিয়েছি। প্রিগ হচ্ছে কি না, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট। আগেই বললাম যে একটা ভণ্ড নীতিবাগীস। বান হচ্ছে এখানে স্কুইরাল বা কাঠবিড়ালি। স্প্রাই হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ প্রাণবন্ত চটপটে, তাকে বলছি স্প্রাই। এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজে দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প উত্তরটা তোমাকে বেছে নিতে হবে। দি কোয়ার্ল ওয়াজ বিটুইন দি মাউন্টেন অ্যান্ড দি, তোমরা বুঝতেই পারছো পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে, তাহলে স্কুইরাল। বান হ্যাজ নো ডাউট দ্যাট দি মাউন্টেন ইজ বিগ, তাহলে আনলাইক এ মাউন্টেন এ স্কুইরাল ক্যান ক্র্যাক এ নাট। এরপর দেখো, স্টেট whether the following statements are true or false. Provide sentences, phrases or words in support of your answer. এই যে এখানে তোমরা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন করলে এ প্রসঙ্গে একটা কথা বলি যে এই কোশ্চেনে তোমাদের এখানে পাশে হয়তো বক্স থাকতে পারে, সেই বক্সে টিক মার্ক দিতে হতে পারে, বা এরকমভাবেও হয়তো টিক মার্ক দিতে হতে পারে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, যে উত্তরটা অর্থাৎ যে অল্টারনেটিভটা সঠিক হবে তুমি সেটাই টিক মার্ক দিলে, কিন্তু বাকিগুলো সম্পূর্ণভাবে ফাঁকা রাখবে, কিছু করবে না, ওরকম ফাঁকা থাকবে। বা বক্স থাকলে সেটাই টিক মার্ক দিলে, বাকিগুলো কোনো ক্রস বা অন্য কিছু দেবে না। এরপর 2 নম্বরে যেটা বললাম যে এখানে ট্রু বা ফলস লিখতে বলছে, তোমরা কিন্তু টি এফ লিখবে না। যদি টি লিখতে বলে, অর্থাৎ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই কথাটা যদি বলা থাকে, তাহলে ট্রু হলে টি লিখলে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ প্রিন্ট ক্যাপিটাল লেটারে, আর ফলস হলে ক্যাপিটাল লেটারে এফ লিখলে। না হলে কিন্তু এখানে টি এফ বলা নাই, মানে ট্রু ফলস বানান করে লিখবে। এবং এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা অলরেডি করেছো। পোয়েমের যে লাইনটা বা যে ফ্রেজটা বা ওয়ার্ডসগুলো দেখে আমি এটা ট্রু বা ফলস বলবো, সেই অংশগুলো আমাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তাহলে দেখো, দি মাউন্টেন কল দি স্কুইরাল লিটল বান, তোমরা জানো এখানে লিটল প্রিগ বলেছিল, তাহলে এটা অবশ্যই ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি না, অ্যান্ড দি ফর্মার কল দি লেটার লিটল প্রিগ। তোমরা এখানে লাইনটা রয়েছে হুবহু দেখো, অ্যান্ড যেমনভাবে রয়েছে আমি সেইভাবে লিখলাম, এবং সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে অ্যান্ড দি ফর্মার কল্ড দি লেটার লিটল প্রিগ। তারপর দেখো, দি স্কুইরাল ইজ স্প্রায়ার দ্যান দি মাউন্টেন, তাহলে মাউন্টেনের থেকে কাঠবিড়ালি স্প্রায়ার মানে আরও চটপটে, স্মার্ট, তাহলে অবশ্যই এটা কিন্তু ঠিক, সেই জন্য ট্রু বললাম। এবং এইখানে একটা লাইন আছে দেখো, যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এখানে দুটো লাইন। তাহলে তোমরা হয়তো এরকম আয়ের পরে যদি একটা অবলিক বা স্ল্যাশ দাও তাহলেও হবে, কারণ লাইনটা বোঝাতে। তোমরা হয়তো পরপর দুটো লাইন না লিখে, যেহেতু দুটো লাইন, মানে আমরা জানি কবিতার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা, প্রত্যেকটা লাইনের প্রথম শব্দের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এটাই কিন্তু কবিতার মূল বৈশিষ্ট্য, এবং এইটা দেখেই তোমরা বুঝতে পারবে যে অবশ্যই এটা কবিতা। তাহলে এটা যেহেতু পরের লাইন, সেই জন্য অ্যান্ড এটা বড় হয়েছে, তাহলে তোমরা এখানে স্ল্যাশ দিয়েও অ্যান্ড অবশ্যই এটা বড় করতে হবে, নট হাফ সো স্প্রাই, এবং সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তারপরে দেখো সিয়েটা, দি মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এইখানে অবশ্যই ট্রু হবে, কারণ পর্বত তো পিঠে করে বন জঙ্গল বহন করতে পারে।
তাহলে সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, অর্থাৎ কাঠবিড়ালি বলছি যদি আমি আমার পিঠে করে বন জঙ্গল বহন করতে না পারি, তার মানে কাঠবিড়ালি পারে না কিন্তু মাউন্টেন পারে, সেই জন্য এটা ট্রু করতে হবে। এখানে মানেটা কি না, দি মাউন্টেন ক্যান ক্যারি, মাউন্টেন অর্থাৎ পর্বত বহন করতে পারে ফরেস্ট বন জঙ্গল অন ইটস ব্যাক, এর পিঠে করে। তাহলে কাঠবিড়ালি বলছে সে পারে না, তার মানে মাউন্টেন পারে, তাহলে আমাকে এটা ট্রু বলে এইভাবে লিখতে হচ্ছে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে এইভাবে লিখলে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে আমরা এইখানে এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই পোয়েমটার মধ্যে পাবো এবং খুব সহজ। দেখো, হু হ্যাড এ কুইরাল, হু হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরাল, তাহলে হু হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরাল মানে হুয়ের জায়গার নামটা আমি শুধু বসিয়ে দিচ্ছি যে দি মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরাল। আমরা যতটা সম্ভব প্রশ্নের শব্দগুলো কি ব্যবহার করব, সেই জন্যই প্রশ্নের শব্দগুলোকে ব্যবহার করে আমি লিখে দিলাম দি মাউন্টেন হ্যাড এ কোয়ার্ল উইথ দি স্কুইরাল। তারপরে দেখো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দি স্কুইরাল, স্কুইরালের কাছে কি জিনিসটা লজ্জার বিষয় বা কলঙ্কের বিষয় নয়। অবশ্যই খুব সোজা, তোমরা জানো ওখানে অকুপাইং বলে দিলি হয়ে যাচ্ছে যে অকুপাইং হিজ প্লেস, তাহলে এই অংশটাই হোয়াট মানে কি, মানে এই অংশটা অর্থাৎ তার জায়গা দখল করে থাকাটা, অধিকার করে থাকাটা, তাহলে অকুপাইং হিজ প্লেস। এরপর প্রশ্নের শব্দ হলো ইজ নট এ ডিসগ্রেস টু দি স্কুইরাল, অকুপাইং হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দি স্কুইরাল। এরপর দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দি স্কুইরাল ডাজ নট ডিনাই, কোন জিনিসটা সেই কাঠবিড়ালি অস্বীকার করে না। এইটা একটু তুমি এইভাবে সাজিয়ে লিখলে দে। এখানে বলা আছে দেখো পোয়েমটাতে লাইনে, দি স্কুইরাল ডাজ নট ডিনাই, আমি কিন্তু প্রশ্নের শব্দগুলিকে সাজিয়ে দিচ্ছি, তারপর উত্তরে অংশটুকু লিখছি। দি স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দি মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক। এই শব্দগুলো দেখো পোয়েমটাতে হুবহুব রয়েছে। আমি যতটা সম্ভব ওই প্রোজ বা পোয়েম যখন পড়বো তখন ওই টেক্সটের অর্থাৎ প্রোজ পোয়েমের যে স্ট্যাঞ্জা বা প্যাসেজ আছে তার থেকেই শব্দগুলো নিয়ে এবং প্রশ্নের শব্দগুলো সাজিয়ে উত্তরটা করব, তাহলে দেখবে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দি স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দি মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক। আচ্ছা, এরপর দেখো গ্রামার ইন ইউজ, আমি গ্রামারে যাব। রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস। এই ফ্রেজাল ভার্ব নিয়ে একটা ভিডিও করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট 60 ফ্রেজাল ভার্ব, যেগুলো তোমাদের পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে। অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবে, কারণ সেখানে বারবার এসেছে সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো নিয়ে একটা ভিডিও করা আছে এবং অধিকাংশ ফ্রেজাল ভার্বের মধ্যেই তোমরা বেশ কিছু কমন পাবে বা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। তাহলে সেই ভিডিওটা এবং সেই ফ্রেজাল ভার্বগুলো তোমরা দেখবে, প্র্যাকটিস করবে। এখানে যেগুলো আছে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, এইগুলোও তোমরা দেওয়া আছে দেখবে ফ্রেজাল ভার্বের ভিডিওতে, যে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দি লিস্ট গিভেন বিলো। এর নিচে যে লিস্ট দেওয়া রয়েছে তার থেকে ফ্রেজাল ভার্ব যেটা সুটেবল উপযুক্ত হবে সেটা রিপ্লেস করতে হবে, অর্থাৎ এই আন্ডারলাইন যে শব্দগুলো রয়েছে ভার্বগুলো রয়েছে তার পরিবর্তে বসাতে হবে। চেঞ্জ দি ফর্ম অফ দি ভার্বস হোয়ার নেসেসারি, এই ফর্মগুলো অর্থাৎ আমি যে ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করছি সেগুলো তো ভার্ব, তাহলে সেগুলোর ফর্মগুলো কোথাও চেঞ্জ করতে হতে পারে টেন্স অনুযায়ী, তাহলে করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্বস ইন দি লিস্ট, এই যে এখানে যে লিস্ট রয়েছে তার মধ্যে তোমরা দেখো তিনটে আমার ফ্রেজাল ভার্ব এখানে আন্ডারলাইন ভার্ব রয়েছে, তাহলে আমার এখানে আছে ফ্রেজাল ভার্ব চারটে, তার মানে একটা এক্সট্রা, সে একটা এক্সট্রা রয়েছে। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দি পার্ক, রবি পার্কে তার বন্ধুর সঙ্গে দেখা হলো, তাহলে কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া, তাহলে আমি সেটা এখানে যেহেতু মেট পাস্ট টেন্সে আছে আমাকে কেম অ্যাক্রস করতে হবে। বারবার বলছি এখানে আন্ডারলাইন ভার্বটা যে টেন্সে যে ফর্মে থাকবে সেই টেন্সে বা সেই ফর্মেই আমাকে ফ্রেজাল ভার্বটা করতে হবে। তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল, তনুশ্রী সহ্য করতে পারে না পশু জীবজন্তুর প্রতি তার নিষ্ঠুর ব্যবহারটা, জীবজন্তুর প্রতি নিষ্ঠুর ব্যবহারটা তনুশ্রী সহ্য করতে পারে না। তাহলে এই যে টলারেট এইটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, কারণ ক্যান নট মডেল অক্সিলিয়ারি তার মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে পুট আপ উইথ সহ্য করা, তাহলে আমি এখানে পুট আপ উইথ বসবো। তাছাড়া আর একটা জিনিস তোমরা জানো, পুটের তিনটে ফর্মে পুট 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 পুট, তাহলে অবশ্যই পুট আপ উইথ হবে, পুটের এমনিও কোনো চেঞ্জ হবে না।
হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা নাকচ করা হলো বা বাতিল করা হলো। তাহলে বাতিল করা ইংরেজি আমরা জানি টার্ন ডাউন। তাহলে এখানে ওয়াজ রিজেক্টেড মানে এটা আছে পাস্ট পার্টিসিপল ফর্মে। তো কিন্তু আমরা জানি পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই একই, রিজেক্টেড। তাহলে এখানে টার্নেরও পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাহলে টার্ন ডাউন করতে হবে, টার্ন ডাউন। এরপরে দেখো চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস। তোমরা ভয়েস চেঞ্জের একটা গ্রামারের ভিডিও দেওয়া আছে, খুব সুন্দর করে বোঝানো আছে ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম সহ, এবং মানে কোন সেন্টেন্সের কোন টেন্সে কীরকমভাবে ভয়েস করবে সব দেওয়া আছে। সেই ভিডিওটা পারলে অবশ্যই দেখো। যাই হোক, আমি এখানে উত্তরগুলো বলি। লক দি ডোর, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে লেট ব্যবহার করে করতে হবে, যে দরজাটা লক করা, অর্থাৎ লেট দি ডোর বি লকড। এরপরে দেখো অসীম নোজ দি সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধানটা অসীম জানে। তার মানে কি, এই সমস্যার সমাধানটা অসীমের কাছে জানা, অর্থাৎ আমি অবজেক্ট পাচ্ছি কি না, দি সলিউশন টু দিস প্রবলেম, এটা পুরোটা অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করলাম, দি সলিউশন টু দিস প্রবলেম। এরপরে এখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তার মানে বি ভার্বের ইজ বসাচ্ছি, নো মূল ভাবটাকে নোন করছি, অর্থাৎ নো নিউ নোন তোমরা জানো, আর নোনের পরে আমরা সাধারণত বাই বসাবো না, এটা টু বসাতে হয়। তাহলে দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এই তোমরা বারবার বললাম, আমরা ভয়েস চেঞ্জের ভিডিওটা দেখবে। আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে লেটার। তোমাদেরকে ভয়েস চেঞ্জের নিয়মে বলা আছে প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভে করবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভে করবে। এরপরে অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভে সাবজেক্টে আসবে, তারপরে সাধারণত বি ভার্বের টেন্স অনুযায়ী রূপ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর সাধারণত অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে। তাহলে সেইভাবেই আমি করছি। দেখো ডিটেলস বলতে গেলে জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তাহলে এখানে এ লেটার অবজেক্টে যে আমি সাবজেক্ট করলাম, এবার তাকে হ্যাড রিটেন মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এ লেটার হ্যাড বিন আমাকে করতে হবে বি ভার্বের রূপে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এ লেটার হ্যাড বিন, এবার রিটেন এখানে এটা পাস্ট পার্টিসিপল ফর্মই আছে, আমাকে সে পাস্ট পার্টিসিপল ফর্মই আনতে হবে। এ লেটার হ্যাড বিন রিটেন, আই মানে বাই মি, তাহলে আয়ের অবজেক্ট মি তোমরা জানো, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার রাইটিং অ্যাক্টিভিটিস দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো 100 শব্দের মধ্যে, অ্যাডভাইসিং হার অথবা হিম মানে তাকে উপদেশ দিতে হবে, টু ভিজিট দি পাবলিক লাইব্রেরি ইন হার অথবা হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, তার এলাকায় যে পাবলিক লাইব্রেরি আছে তাতে, মানে লাইব্রেরি মানে তোমরা জানো পাঠাগার, সেখানে ফ্রিকুয়েন্টলি অর্থাৎ যত ঘন ঘন পারবে, যতটা সম্ভব ঘন ঘন যাওয়া, তার জন্যে যাওয়ার পরামর্শ দিয়ে তোমাদেরকে উপদেশ দিয়ে বা পরামর্শ দিয়ে তোমাকে একটা বন্ধুকে চিঠি লিখতে হবে। তো আমি এটা 100 শব্দের মধ্যে আমি কেমন করে লিখেছি দেখো। প্রথমে বন্ধুকে চিঠি লিখে প্রাইভেট লেটার, আমি সেই লেটারের ভিডিও আছে, তোমরা অতি অবশ্যই দেখবে কীভাবে লেটার রাইটিং করতে হয়, বিভিন্ন ধরনের লেটার, অবশ্যই লেটারের ভিডিও দেখো, সেই তাতে দেখলে সমস্ত নিয়ম বুঝতে পারবে। এখানে যেহেতু বন্ধুকে চিঠি প্রাইভেট লেটার, তাহলে আমি যে লিখবে, অর্থাৎ তুমি লিখছো মানে তোমার নিজের ঠিকানাটা, তুমি যে লিখবে অর্থাৎ লেখকের নিজের ঠিকানাটা উপরে ডান দিকে হবে, নাম দেওয়ার দরকার নেই, শুধু ওই গ্রাম বা তোমার ঠিকানাটা লিখছো, গ্রাম পোস্ট অফিস, যেখানে আমি এখানে একটা কাল্পনিক লিখেছি, সবই কিন্তু আমি এখানে ঠিকানা নাম যা লিখেছি সম্পূর্ণভাবে কাল্পনিক, তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবে, অর্থাৎ তোমার ঠিকানা লিখবে। এখানে ভিলেজযুক্ত পোস্ট অফিস জয়পুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, এটা লিখলাম। আর তারিখটা অবশ্যই দিতে হবে, কারণ তোমরা ভালোভাবেই জানো তারিখ ছাড়া চিঠির কোনো দাম নেই, তারিখ না দিলে তোমরা কিন্তু চিঠিতে নম্বর খুব কম পেতে পারো বা নাও পেতে পারো, সেই জন্যে তারিখ অবশ্যই দেবে। এবার তারিখ এগুলো কাল্পনিক তারিখ দেবে, তুমি যে তারিখে লিখছো সেটাও দিতে পারো। তাহলে আমি এখন এখানে একটা কাল্পনিক তারিখ 12 মে 2021। এবার এইভাবে লিখবে, দেখো মাই ডিয়ার করে এবারে নিজের বন্ধু বা বান্ধবীর নামটা, যে নামে তাকে ডাকা হয়, এখানে রামশ্যাম যদু মধু সীতা মিতা গীতা যা নামে ডাকা হয় সেটা দিয়ে কমা দিলে, কমাটা অবশ্যই দিবে। দেখো আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, আমি দীর্ঘকাল তোমার চিঠি পাইনি। হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড, এরকম কিন্তু আমি চিঠি, যেখানে চিঠি ভিডিওটা আছে, লেটারের ভিডিওটা লেটার রাইটিংয়ে, সেটা দেখবে আমি এরকমভাবে চিঠি শুরুটায় 2-3টে সেন্টেন্স আরামসে সব চিঠিতেই লাগাতে পারবে, সেরকম বলে দিয়েছি। হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড, ভগবানের কৃপায় বা ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছে।
উই আর অলসো ফাইন হিয়ার, আমরাও এখানে সবাই খুব ভালো আছি। নাও আই পাস মাই লেজিউর, অর্থাৎ এখন আমি অতিক্রম করি বা কাটিয়ে দিই আমার অবসর সময়টা ইনে লোকাল পাবলিক লাইব্রেরি, একটা স্থানীয় পাবলিক লাইব্রেরিতে আমার বা পাঠাগারে আমার সময়টা কাটিয়ে দিই। রিয়েলি এ গুড হ্যাবিট হ্যাজ বিন বিল্ট আপ, প্রকৃতই বা সত্যি করি একটা দারুণ অভ্যাস তৈরি হয়ে গেছে। আই নো দেয়ার ইজ এ পাবলিক লাইব্রেরি ইন ইউর এরিয়া, আমি জানি তোমার ওই এলাকাতেও একটা পাবলিক লাইব্রেরি রয়েছে। আই সাজেস্ট ইউ টু ভিজিট দি লাইব্রেরি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তোমার ওই লাইব্রেরি বা পাঠাগারে যত ঘন ঘন সম্ভব একটু সেখানে যাওয়া। সিন্স SINC, এটা সিন্স মানে যেহেতু এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস, যেহেতু একটা লাইব্রেরি হচ্ছে স্টোর হাউস অর্থাৎ মজুদ ঘর বিভিন্ন ধরনের বইয়ের, এখানে কমা দিলাম, ইউ ক্যান গেদার গ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তুমি ভীষণ জ্ঞান অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। ইভিন দি রেফারেন্স বুকস অফ ইউর সিলেবাস, এমনকি তোমার সিলেবাস বা পাঠ্যক্রমের যে সমস্ত রেফারেন্স বই আছে, নোট বইগুলো আছে, উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে লট মানে ভীষণ, টু প্রিপেয়ার ইউর লেসেন্স, তোমার পাঠ তৈরি করে নিতে, পড়াগুলো তৈরি করে নিতে, অ্যান্ড স্কোর গুড মার্কস, এবং ভালো নম্বর পেতে ইন এক্সামস, পরীক্ষায়। ইন্টারেস্টিং স্টোরি বুকস, বেশ মজাদার গল্প বই, অ্যান্ড কমিক্স, এবং যেগুলো মজার যে সমস্ত হাস্যরসিক মজার বই সেগুলো আছে, আর দেয়ার সেখানে রয়েছে, টু এন্টারটেন ইউ, তোমার বিনোদন ঘটাতে বা তোমাকে আনন্দ দিতে। সো কনসিডার মাই অ্যাডভাইস উইথ এনাফ ইম্পর্টেন্স, সুতরাং আমার এই উপদেশ যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করো। রিপ্লাই শুন, শীঘ্রই উত্তর দেবে। নো মোর টুডে, আজ আর নয়, আর একটু হয়তো মোর হয়ে নয় ইমিডিয়েট লিখতেও পারো তোমরা। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, এখানে কমাটা অবশ্যই দেবে। ইয়োর সেভার, কেমনভাবে লিখেছি এটা খেয়াল করবে, YOUR এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না, ভুল করে অ্যাপোস্ট্রফি দিও না। ইয়োর সেভার, এবারে এইটা ছোটো EVER দিয়ে এখানে কমাটা দিতে মোটেই বলবে না, নিজের নামটা অর্থাৎ যে নামে তোমাকে ডাকা হয়েছে সেই নামটা, তেমন নিজের রাম সাম যদু মৃদু, বা আমি এখানে যেমন তোমাল লিখেছি, কিন্তু এই তোমাল বা নিজের নামটা লেখার পরে ফুল স্টপ বা অন্য কিছু দেবে না, বারবার বলছি এখানে আর কোনো পাংচুয়েশন দেবে না। এবারে বাঁ দিকের কোণে আমি যেমন ফরম্যাটে করেছি, যেহেতু এইটা তোমাকে খাতার পাতায় বা কোশ্চেনের পাতায় লিখতে হচ্ছে, এরকমভাবে লিখবে। এখানে ডান দিকের এরকম কোন একটা বক্সের মধ্যে ডান দিকের কোণে স্ট্যাম্প বলে লিখে দিলে, এবারে যে বন্ধুকে তুমি চিঠিটা লিখছো, যে বন্ধু বা বান্ধবীকে, তার পুরো ঠিকানা, যেমন আমি এখানে দেখা রাম লিখছিলাম, তাহলে রাম শর্মা, কেয়ার অফ CO মানে কেয়ার অফ কপিল শর্মা, ভিলেজ মথুরা, পোস্ট অফিস কালীপুর, এগুলো সব সম্পূর্ণভাবে কাল্পনিক ঠিকানা, তোমাদের যেটা প্রযোজ্য সেটা করবে। ডিস্ট্রিক্ট হুগলি, পিন 722154, এগুলো মিলবে না হয়তো, আমি এটা কাল্পনিকভাবে দিলাম। যাই হোক, আশা করি তোমরা লেটার রাইটিংটা বুঝতে পেরেছো, এবারে তার সঙ্গে ভিডিওটা দেখে নেবে। এরপর দেখো সাথে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে, অন দি বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস। তাহলে তোমার প্যারাগ্রাফটার হেডিংটা কি না, দি বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, এইটি হচ্ছে প্যারাগ্রাফের হেডিং। ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টগুলি ব্যবহার করে। গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দি ডে, এই পয়েন্ট কটি ব্যবহার করে তোমার ওই সকালে বা ভোরের যে ব্যায়াম করা তার কি উপকারিতা, সেটার উপরে ভোরে ব্যায়াম করার উপকারিতা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। আমি কেমনভাবে লিখেছি দেখো 100 শব্দের মধ্যে। তাহলে হেডিংটা ওখানে বলেই দিলাম, দি বেনিফিটস অফ, দিয়ে টি বড় করতেই হবে, বেনিফিটসে বি বড়, কিন্তু মাঝখানে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন তাহলে ছোট হয়, তাহলে অফ ও প্রিপোজিশন যেহেতু ও ছোট, আর্লি মর্নিং এক্সারসাইজেস। আর হেডিংয়ের পরে কোনো ফুল স্টপ বা কিছু হবে না, বারবার মনে রাখবে, এটা আন্ডারলাইন একটু করলে দেখতে ভালো লাগবে। এ হেলদি মাইন্ড রিসাইডস ইন এ হেলদি বডি, স্বাস্থ্যকর মন স্বাস্থ্যকর শরীরে বসবাস করে। অ্যান্ড এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর কিপিং গুড হেলথ, আর ব্যায়াম হচ্ছে খুবই জরুরি, এসেনশিয়াল মানে জরুরি, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য।
exercises taken in early morning is the most beneficial for our health. আবার ব্যায়ামগুলো যেগুলো ভোরেতে করা হয় সেগুলো সবচেয়ে উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। সো উই শুড রাইজ আর্লি, তাহলে তার জন্য আমাদেরকে সকাল সকাল উঠতে হবে, সুতরাং আমাদের উচিত সকাল করে উঠা। আর্লি রাইজিং মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই ভোরে ওঠাটা একজন লোককে স্বাস্থ্যকর, ধনবান বা বিচক্ষণ করে তোলে। ইন দি আর্লি মর্নিং, এই ভোরবেলাতে দি এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড মোস্টলি পলিউশন ফ্রি। বাতাসটা বিশুদ্ধ থাকে এবং সাধারণত দূষণমুক্ত থাকে, অর্থাৎ বাতাস দূষণমুক্ত থাকে। ওয়ান ক্যান অ্যাভয়েড সাম কমন ডিজিজেস থ্রু এক্সারসাইজেস ইন দি আর্লি মর্নিং। কেউ কিছু যেগুলো সাধারণ রোগ জ্বালা আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারে বা এড়িয়ে যেতে পারে এই সকালবেলা বা ভোরবেলা যদি ব্যায়াম ট্যায়াম করে। মর্নিং এক্সারসাইজেস আর অলসো এনার্জি বুস্টার্স অ্যান্ড কিপ ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দি ডে। এই সকালবেলার ব্যায়ামগুলো আমাদের এনার্জি লেভেলটাকেও অনেক বাড়িয়ে দেয়, বুস্টার মানে অনেক বাড়িয়ে দেয় বা বর্ধক, এনার্জি বুস্টার, এনার্জি বর্ধক। অ্যান্ড কিপ ওয়ান অ্যাক্টিভ, এবং একজনকে চাঙ্গা রাখে সারাদিন ধরে, থ্রু আউট দি ডে, সারাদিনই তাকে একজনকে চাঙ্গা রাখে বা কর্মঠ করে তোলে। ফর স্টুডেন্টস টেকিং মর্নিং এক্সারসাইজেস ইজ এ গুড হ্যাবিট। আর ছাত্রছাত্রীদের জন্যে সকালে ব্যায়াম করাটা একটা খুব ভালো অভ্যাস, অ্যান্ড এ গুড পার্ট অফ দেয়ার ডেলি রুটিন, এবং তাদের যে দৈনন্দিন রোজনামচা রয়েছে তার একটা বেশ ভালো অংশ বটে। সো সুতরাং এভরি ওয়ান, এখানে কমাটা খেয়াল করবে, রিগার্ডলেস অফ এজ, অর্থাৎ বয়স নির্বিচারে, বয়সের নির্বিচারে মানে যে কোনো বয়সের প্রত্যেকেরই উচিত টেক আর্লি মর্নিং এক্সারসাইজেস, এই ভোরের ব্যায়াম গ্রহণ করা বা ভোরের ব্যায়াম করা উচিত রেগুলারলি, নিয়মিত। তাহলে তোমাদের দেখবে 100 শব্দের মধ্যেই রয়েছে, বা 100 শব্দ মানে 100 থেকে 2-5টা কম বেশিতে কিছু এসে যাবে না। যাই হোক, তোমাদের পুরো লেসেনটা আমি করে দিলাম, এবং এই যে প্যারাগ্রাফ বা লেটার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এই লেটার প্যারাগ্রাফ বিশেষ করে 2022-এর মাধ্যমিকের জন্য তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আশা করা যে অসুবিধা হবে না, আমি তোমাদের মতো করেই লিখেছি, খুব ঠিক শব্দের মধ্যেই লেখা আছে। যাই হোক, তোমরা শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।